আমি অঙ্কিতা আর আপনারা দেখছেন দ্য মেকআপ নিউজ। আজ আমরা চলে এসেছি মেকআপ লাইভ সেগমেন্টের আরও একটি এপিসোড নিয়ে। আমাদের সাথে রয়েছে বিদিশাস মেকআপ স্টুডিও অ্যান্ড একাডেমি থেকে বিদিশা। তো চলুন বন্ধুরা, আজকে ওনার সাথে একটু কথা বলে নিই। হ্যালো বিদিশা, ওয়েলকাম টু আওয়ার মেকআপ নিউজ চ্যানেল। সবার আগে বলো তুমি কেমন আছো আর আমাদের মেকআপ নিউজ চ্যানেলে এসে তোমার কেমন লাগছে? হ্যালো, আমি খুব ভালো আছি। আমার ভীষণ ভালো লাগছে তোমাদের এই মেকআপ নিউজ চ্যানেলে এসে। তো আজকে তোমাদের সাথে আমি আমার লাইফের বিভিন্ন গল্প শেয়ার করব। আশা করি তোমরা শুনে কেউ ইন্সপায়ার্ড হবে বা কারো ভালো লাগবে। আমরা সেই জন্যই আজকে তোমার কাছে এসেছি। আচ্ছা, এত রকম ইন্ডাস্ট্রি আছে, তো তুমি এই ইন্ডাস্ট্রিতে কেন এলে? মানে এই যে মেকআপ, এই বিষয়টাকে তুমি কেন মানে ইন্টারেস্ট এসেছিল তোমার? বেসিক্যালি আমি নিজে ভীষণ সাজতে ভালোবাসি, তো তার থেকেই ছোটবেলা থেকে একটা ইন্টারেস্ট গ্রো করে। তারপর আমি দেখতাম যে সেলিব্রিটিরা কিভাবে এতটা ফ্ললেস মেকআপ করে, তো সেখান থেকে আমার মনে প্রশ্ন জাগতে লাগলো। তো আমি যখন মেকআপ শিখেছি তখন এই ইন্ডাস্ট্রিতে এরকম মেকআপ আর্টিস্ট বলে সেরকম কিছু ছিল না, কারণ আমি 2014-এ শিখি, 2015 থেকে আমি কাজ শুরু করি। তো আমি আমার এক দেওরের বিয়েতে একজন মেকআপ আর্টিস্ট সাজিয়েছিল, তো সেখানে গিয়ে আমি দেখতে পারি একদম সেলিব্রিটিদের যেরকম লুক হয় তার সেরকম ফ্ললেস লুকটা। তো আমি তখন সেই মেকআপ আর্টিস্টের সাথে কন্ট্যাক্ট করি এবং তার কাছেই আমি শিখে এটাকে অ্যাজ এ প্রফেশন হিসাবে বেছে নিই। আচ্ছা, তো তুমি প্রথম দিকে যখন মানে ইন্ডাস্ট্রিতে যখন ঢুকলে তখন কিরকম তোমাকে স্ট্রাগল করতে হয়েছিল, সেই দিনগুলো কি মনে পড়ে? একদম নিশ্চয়ই মনে পড়ে, কারণ আমার পথ চলাটা একদমই সহজ ছিল না। আমি প্রথমেই বলে রাখি যে আমি মাস্টার্স করছিলাম, তার সাথে সাথে আমি মেকআপ শিখেছি। তো তখন আমার মেয়ে ছোট ছিল, তো তাকে রেখে মেকআপ ক্লাস করতে যাওয়া প্লাস নিজের পড়াশুনো সামলানো, এক্সাম ছিল। তো আমার মেয়ে তখন খুবই 2 বছর বয়স হবে তখন আমার মেয়ের। তো আমার মানে ভীষণ খুব চাপ প্রেশারের মধ্যে গেছে তখন আমার সেই সময়টা। তো এইভাবেই আস্তে আস্তে আমি মানে কাজটা করে প্রথমে এখন যেমন এত ব্রাইডাল মডেল, ব্রাইডাল ড্রেস এত কিছু পাওয়া যায়, তখন ছিল না একদমই। তখন ইভেন ফটোগ্রাফার বা মডেল বলো বা ড্রেস বলো, সবই কিন্তু ফ্যাশন শ্যুটেরই থাকতো। তো একজন দাদা আমাকে ভীষণভাবে হেল্প করে সেই সময়, তিনি একজন ফটোগ্রাফার দাদা। সে একটা শ্যুট অর্গানাইজ করে তার বাড়িতে, তার ফ্ল্যাটে বেহালাতে। তো সে দুজন ম্যারিড ওমেনকে আনে, তাদের শাড়ি জুয়েলারি সেই দিয়েই আমার ফার্স্ট মডেল শ্যুট করা। তো প্রথম দিকে তুমি যেহেতু বললে যে তোমার ছোট বাচ্চা ছিল, তো ফ্যামিলি সাপোর্টটা কতটা ছিল, কিরকম পেয়েছিলে? ইনিশিয়ালি বলতে গেলে আমার ফ্যামিলি সাপোর্ট সেরকমভাবে ছিল না, কারণ আমাদের খুব বড় ফ্যামিলি। সেখানে কেউ ডক্টর, কেউ ইঞ্জিনিয়ার বা কেউ গভর্নমেন্ট সার্ভিস করে, কেউ অ্যাডভোকেট। তো সেখানে একটা ডিফারেন্ট প্রফেশন, সেটা একদম কেউ মানে এক্সপেক্টই করেনি। ফার্স্টে তো আমার হাজব্যান্ডের সাথে প্রচণ্ড পরিমাণে লড়তে হয় এটা নিয়ে, তো তারপর ফ্যামিলির সাথে। তো সবকিছু মিলিয়ে সবাই যখন দেখে যে আলটিমেটলি আমি কাজ করছি বা কাজটা ভালো কাজ, তখন তারা আস্তে আস্তে আমাকে সাপোর্ট করে। বলতে আমার এই কাজে যাওয়া বেরোনোটা, এই জিনিসগুলোকে তারা মানে ভালো মতন সাপোর্ট করে। অ্যাকচুয়ালি তখনও তো ব্রাইডাল মেকআপ ইন্ডাস্ট্রিটা সেইভাবে পপুলার হয়নি, সেই জন্য তোমার একটু অসুবিধা হয়েছে। একদমই তাই, মানে তখন এই ফটোশ্যুট এই জিনিসগুলো খুব বাজেভাবে দেখা হতো। মানে সবাই ভাবতো যে এই মডেলিং বা এই মেকআপ এই জিনিসটাই একটা অন্য জগৎ, একটা ফিল্ম ইন্ডাস্ট্রির মতো করে দেখা হতো। তো সেই অসুবিধাগুলো ছিল। তবে আমি কাজ করেছি, যেমন মানে ফটোশ্যুটের তখন ফ্যাশন শ্যুটের কাজ করেছি, ব্রাইডাল তো অতটা ছিল না। তো ফ্যাশন শ্যুটের কাজ করেছি, অ্যাড শ্যুটের কাজ করেছি, এগুলো প্রথম স্টেজে আমি করেছি। আচ্ছা, তাও তুমি কত বছর হলো এই প্রফেশনে আছো? আমি তাও হয়ে গেল 8 ইয়ার্স। আমি 2015 থেকে কাজ করছি, 8-9 ইয়ার্স তো হয়েই গেল।
তা তুমি প্রথম দিকে যখন কাজ করছিলে তখন এই কাজটাকে বেশি কঠিন মনে হচ্ছিল, না এখন যখন এই পজিশনটাকে তোমাকে হোল্ড করে থাকতে হচ্ছে এই ব্যাপারটাকে বেশি কঠিন মনে হয়? অবভিয়াসলি এখন তো খুবই টাফ, কারণ এখন প্রচুর মেকআপ আর্টিস্ট, তো এখানে নিজের জায়গায় টিকে থাকাটা খুব মানে মুশকিলের ব্যাপার হয়ে যাচ্ছে। তো আর আর মানে যখন শুরু করেছিলাম কাজ তখনও সেই জায়গায় দাঁড়িয়ে তখন জিনিসটা কঠিন ছিল, কারণ এখন সবকিছু আমাদের কাছে অ্যাভেলেবেল, মেকআপ অ্যাভেলেবেল, এভরিথিং অ্যাভেলেবেল, ইন্টারন্যাশনাল যে ব্র্যান্ডসগুলো আছে সেগুলো অ্যাভেলেবেল। তখন এগুলো কিছুই ছিল না, আমাদের বাইরে থেকে ইম্পোর্ট করিয়ে আনতে হতো। তো তখন মডেল ছিল না। তো আমি আগেও যেটা বললাম যে একজন দাদা আমাকে সাহায্য করেছে, সুজয় দা, তিনি আমাকে সাহায্য করেছিলেন শ্যুটের জন্য। সুমন্ত দাস বলে আমার একজন বন্ধু আছে খুব ভালো, তো সে আমাকে প্রথম ইনিশিয়ালি যে কাজগুলো ও আমাকে রেফার করে করে সেই কাজগুলো আমি পাই। এবং আর একটা যেটা বিষয় হচ্ছে, প্রথমে আমি যেহেতু এরকম ব্রাইডাল শ্যুট ছিল না সেরকম, তো আমার একটা কাজ কনফার্ম হয়েও হয়নি। তো আমি নর্মালি, তখন তো মডেল ছিল না, আমাদের বাড়িতে রেন্টে থাকতো, তার উপরে মেকআপ করতাম, এসব করে দেখিয়েছিলাম। তো 1 বছর পরে মোস্ট প্রবাবলি তার বিয়ে হয়তো ক্যান্সেল হয়েছে বা কিছু। তো আমার কাছে এটা খুব বড় পাওনা মনে হয় যে 1 বছর পরে ওই মেয়েটি যে আমাকে ক্যান্সেল করেছিল, ওই মেয়েটি আবার আমাকে কল করে তার ওয়েডিংয়ের বুকিংয়ের জন্য। কিন্তু আমার তখন মানে দুটো বুকিং অলরেডি বোধহয় ছিল সেই ডেটটায়, আমি তার বুকিংটা নিতে পারিনি। তো এটা আমার কাছে মনে হয় যে খুব বড় পাওনা। তাও যে এতদিন ধরে যে কাজ করছো, তোমার বিগেস্ট অ্যাচিভমেন্ট বলতে তোমার কি মনে হয়? আমার বিগেস্ট অ্যাচিভমেন্ট বলতে এটাই আমার ভালো লাগে, যখন কাজ করি একটা ব্রাইডকে, তখন সে যখন বলে যে খুব সুন্দর হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে, বা সে বিয়ে সেরে সেই রাত্রেবেলা হোয়াটসঅ্যাপে টেক্সট করে যে দিদি সবাই খুব ভালো বলেছে, খুব সুন্দর হয়েছে, এটাই আমার মনে হয় আমাদের মতো মেকআপ আর্টিস্টের কাছে সব থেকে বড় অ্যাচিভমেন্ট। আচ্ছা, এই প্রফেশনে তুমি কি কাউকে তোমার কম্পিটিটর মনে করো? কম্পিটিটর হিসেবে আমি বলতে চাইছি না, মানে তুমি কাউকে কি অ্যাডমায়ার করো যার কাজ তোমার খুব ভালো লাগে? অবভিয়াসলি আমার অনেকেরই কাজ ভালো লাগে। তো তার মধ্যে শুভম চক্রবর্তী আছে, ময়ূরী ম্যাম আছে, তমালিকা দি আছে, তানিয়া পল সরকার আছে, এদের কাজ আমার ভালো লাগে। তো তুমি তো এই প্রফেশনটাকে খুব ভালোবাসো, তো আগামী দিনে তো এটা নিয়েই তুমি এগিয়ে যেতে চাও। তো আগামী দিনে তোমার কি কি গোল আছে যদি একটু শেয়ার করো? একদমই তাই, এটা নিয়েই এতদিন ধরে এগোচ্ছি। মানে মাস্টার্স করার পরেও আমি কোনোদিনও চাকরির জন্য চেষ্টা করিনি, কারণ এই কাজটাকে আমি খুব ভালোবেসে করি। আমি দুটো এক্সাম্পল দিলে তোমরা আশা করি সবাই বুঝতে পারবে যে আমি কতটা ভালোবাসি কাজটাকে। তো আমার যেটা হয় যে আমি হতে পারে দুটো স্টেপ বিহাইন্ড হয়ে গেছি, বিকজ অফ আমার ফ্যামিলিতে কিছু মেডিকেল ইস্যুস আসে। তো আমার হাজব্যান্ডের স্ট্রোক হয়েছিল 2017-এ। তারপর সেটার পরে আমি ডিপ্রেশনে চলে যাই, মারাত্মক রকমের। তো খুবই বাজে অবস্থা ছিল ওর, আইভিশন চলে গেছিল। তারপরে 2020 শুরুতে জানুয়ারিতেই আমার মেয়ের অ্যাপেন্ডিক্স বাস্ট হয়। তো সেটা নিয়ে ও অনেক দিন মানে 18 ডেজ হসপিটালাইজ ছিল, এবং জানুয়ারিতে তখন পুরো আমার ফুল ব্রাইডাল বুকিং। তার মধ্যেও আমি হসপিটাল থেকে যেতাম ব্রাইড করতে, আবার হসপিটালে ফেরত আসতাম, রাতে থাকতাম, আবার ওখান থেকে ব্রাইড করতে যেতাম, এরকমভাবে তখনও কাজ করেছি। এবং সবথেকে মানে মজার বিষয় হচ্ছে যে আমার মেয়ের অপারেশন হলো, ও ডিসচার্জ হয়ে আসার ঠিক 20-25 দিন পরে আমার একটা অপারেশন হয়, এবং আমার স্টিচ কাটেনি তখনও, আমার ব্রাইড ছিল, আমি সেই অবস্থায় আমি ব্রাইড করতে গেছি। তো তো মানে এটা নিয়ে বুঝতেই পারছো যে আমি কতটা প্যাশনেটলি কাজটা মানে করি। এটাই তো তোমার বিগেস্ট অ্যাচিভমেন্ট, তুমি যে এই এত মানে হার্ডেলস এর মধ্যেও তুমি এই কাজটাকে কন্টিনিউ করে গেছো। সেটাই তো, মানে এরকমও সিচুয়েশন হয়েছে যে যখন আমার অপারেশনের আগে আমার মানে ডায়াগনোসিস হচ্ছিল না যে কি হয়েছে, মানে অলরেডি ব্রাইডের ওখানে আমি পৌঁছাতে পারছি না, আমার অ্যাসিস্ট্যান্ট পৌঁছে গেছে, আমি বাড়িতে মানে অজ্ঞান হয়ে পড়ে গেছি।
তারপরেও সেখানে গেছি, গিয়ে ক্লায়েন্টের বাড়ির সামনে মানে গাড়ি থেকে নেমে ওখানে মাথা ঘুরে পড়ে গেছি। তারা ধরে কিভাবে আমাকে নিয়ে গেছে ওপরে, নিয়ে গিয়ে আমায় মানে ওয়ারেস টোয়ারেস এইসব খেয়ে তারপর সে বসে বসে মানে আমরা সবাই জানি যারা মেকআপ আর্টিস্ট যে তারা বসে কাজ করতে পারে না, আমাদেরকে দাঁড়িয়ে কাজ করতে হয়। তো বসে বসে সেই ব্রাইডকে আমি রেডি করেছি, ওই ব্রাইডকে রেডি করার পরে তারপর আরও একটা ব্রাইডকে রেডি করেছি। তো মানে এই অবস্থায় কাজগুলো করেছি। তো অবভিয়াসলি আমি মানে এটাই ভাবি যে এটা নিয়েই আমি এগোবো, এটা নিয়েই আমি সমস্ত কিছু করব। আমি ভবিষ্যতে এটাই দেখতে পাই যে একটা আমার বড় একটা স্টুডিও হবে, এটাই আলটিমেটলি গোল আমার। এখন তো কম্পিটিশন অনেক বেড়ে গেছে, আমাদের ইন্টারন্যাশনাল অনেক মেকআপ আর্টিস্টও আমাদের দেশে এসে কাজ করছে। আর আমাদের ইন্ডিয়ান মেকআপ আর্টিস্টরা তো যথেষ্ট ভালো, তার মধ্যে বেঙ্গল তো খুবই ভালো। তো তোমার কি মনে হয় মানে যারা স্টুডেন্ট আছে তারা কাকে বেশি ফলো করলে তাদের জন্য খুব ভালো হবে? দেখো, প্রথমত আমি বলতে চাই ইন্টারন্যাশনাল যারা মেকআপ আর্টিস্ট আছে তারা তো অবভিয়াসলি ভালো, খুব ভালো। তার জন্যই আমাদের ইন্ডিয়াতে নিয়ে আসা হচ্ছে যাতে সবাই সেই কাজটা শিখতে পারে। তবে আমি বলবো যে প্রথমে আমার মনে হয় যে আগে দেশের যে মেকআপ আর্টিস্টরা আছে, বিশেষত ওয়েস্ট বেঙ্গলের যারা টপ লেভেলের মেকআপ আর্টিস্ট আছে তাদের থেকে শিখে তারপর আমার মনে হয় যে ইন্টারন্যাশনালে অবশ্যই যাও। কিন্তু বেঙ্গলে যে মেকআপ আর্টিস্টরা আছে তারাও মানে ভীষণ অসাধারণ কাজ করে, তাদের থেকে শেখাটা ইনিশিয়ালি উচিত বলে আমার মনে হয়। তো অবভিয়াসলি আর তারপর আর একটা জিনিসও মানে ম্যাটার করে যে আমি শুধু তো ক্লাস করলেই হলো না, ইন্টারন্যাশনাল বা ইন্ডিয়ান ক্লাস করলেই হলো না। আলটিমেটলি আমরা যে কাজটা করছি, একটা প্রথম জিনিস যেটা ভালোবাসা, এবং দ্বিতীয় জিনিস যেটা থেকে আমরা টাকাটা আর্ন করছি। তো আমাকে এটা দেখতে হবে যে কোথা থেকে আমার বেশি আর্নিংসটা হবে। তো সেটা আমাকে ভালো করে শিখতে হবে, মন দিয়ে শিখতে হবে। নিজেকে আপগ্রেড করার জন্য অবশ্যই ঠিক আছে ইন্টারন্যাশনাল মেকআপ দেখো বা হেয়ার দেখো, কিন্তু আমার মনে হয় এটার দিক থেকে যদি তুমি ইনকামের দিক থেকে বলো তাহলে ইন্ডিয়া বা ওয়েস্ট বেঙ্গলের যারা মেকআপ আর্টিস্ট আছে তাদের থেকে শিখলেই আমার মনে হয় যে আমরা আলটিমেটলি আমরা ওয়েস্ট বেঙ্গলে কাজ করি, তো আমরা সেখানে ভালো মতো কাজ করতে পারবো বা আরো ভালো করে ইনকাম করতে পারবো। তুমি তো এতদিন কাজ করছো, তো তোমার কিছু স্ট্রাগলের কথা তুমি বললে, কিছু ব্যাড এক্সপিরিয়েন্স সময়ের কথাও তুমি বললে। তো তুমি তোমার গুড এক্সপিরিয়েন্স বা সব থেকে ভালো কিছু সময়ের কথা যদি আমাদেরকে বলো। দেখো, সব থেকে ভালো সময় বলতে আমি মানে যত কাজ করব, যত বেশি কাজ করব সেটাই আমার কাছে ভালো সময় অবভিয়াসলি। তো আমি যেমন কাজ নিয়ে বলি, আমি ব্রাইডাল মেকআপ আর্টিস্ট, ব্রাইডাল মেকআপটা করতে আমার ভালো লাগে। তার সাথেও কিন্তু আমার যে সিনেমার মেকআপ বা ওয়েব সিরিজের মেকআপ বা অ্যাড শ্যুটের মেকআপ, এগুলো করতেও ভালো লাগে, কারণ এগুলো ভীষণ ন্যাচারাল মেকআপ হয়। তুমি কি করেছো মানে এরকম সিনেমাতে বা ওয়েব সিরিজে কাজ? হ্যাঁ, একদমই তাই। আমি একটা ফিচার ফিল্মে কাজ করেছি, আমি 2-3টে ওয়েব সিরিজে কাজ করেছি, অ্যাড শ্যুটেরও কাজ করেছি বেশ কয়েকটা। তো এগুলো বেশ আমার ভালো লাগার জায়গা। তোমার কাছে আমার লাস্ট প্রশ্ন হচ্ছে, আমাদের ইয়াদে ফটোগ্রাফিক্স যে এত রকম মানে মেকআপ ইন্ডাস্ট্রি নিয়ে এত কিছু চিন্তা ভাবনা করে, এত রকম কম্পিটিশন, এত রকম ওয়ার্কশপ, এত রকম ইভেন্ট আনছে, সেইগুলো নিয়ে যদি তুমি কিছু বলতে চাও, মানে এত রকম যে ইনিশিয়েটিভ গুলো নিচ্ছে, এগুলো তোমার কেমন লাগে? আমার এই ইয়াদে ফটোগ্রাফিক্স নিয়ে একটাই জিনিস বলার আছে যে ইয়াদে ফটোগ্রাফিক্সকে আমি যবে থেকে কাজ করি তবে থেকেই চিনি। তো মানে ইন্দ্রনীল দা যত রকমের নতুন নতুন ইভেন্ট হয় ফার্স্টে সেই কিন্তু ওয়েস্ট বেঙ্গলে ইন্ট্রোডিউস করে। ইভেন আমার দেখা প্রথম র্যাম্প শো কিন্তু ইন্দ্রনীল দারই ছিল। মানে এক কথায় বলতে গেলে যে এই যে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট ইন্ডাস্ট্রি, আমি আগেও আমার কথায় বললাম যে আগে কিন্তু ব্রাইডাল মেকআপ আর্টিস্ট ইন্ডাস্ট্রি বলে কিছু ছিল না। তো এই যে এই জিনিসটা যে ইন্ট্রোডিউস করেছে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট ইন্ডাস্ট্রি, এটা কিন্তু ইন্দ্রনীল দাই ফার্স্ট করেছে। তো এবং সব থেকে বড় বিষয় হচ্ছে ইন্দ্রনীল দা কিন্তু সমস্ত ধরনের মানে মেকআপ আর্টিস্ট নিয়েই কিন্তু কাজ করে, টপ লেভেল বলো, যারা একটু
তাদের থেকে একটু লোয়ার, তাদের হ্যাঁ তাদের নেক্সট জেনারেশন তাদের নিয়ে, এবং যারা একদম বিগিনার্স তাদেরকে নিয়েও কাজ করে। তো আমি একটাই কথা বলবো, ইন্দ্রনীল দাকে অল দ্য বেস্ট ফর দ্য ফিউচার, এবং আরো এরকম নতুন নতুন ইনিশিয়েটিভ নিয়ে আসো, এবং আমরাও যাতে তোমার সাথে কাজ করতে পারি, এটা বলে আমি আমার কথা শেষ করবো আজকে। থ্যাংক ইউ সো মাচ বিদিশা। আগামী দিনে তুমিও আরো অনেক এগিয়ে যাও। অল দ্য বেস্ট টু ইউ। থ্যাংক ইউ সো মাচ।